প্রিয় শিক্ষার্থীরা, আমি পিঙ্কি রায় চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি গত ক্লাসে তোমাদের এই অধ্যায় 13 প্রথম একটা পার্ট নিয়ে, যে বাংলাদেশ সরকারের আয়ের উৎস মধ্যে যে কর রাজস্ব যে পার্টটা ছিল, আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব। আচ্ছা, কর বহির্ভূত রাজস্ব যে বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরো অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কি বলা হয়? কর বহির্ভূত রাজস্ব বলে। আচ্ছা, আমি আবারও বলি, যদি প্রশ্ন আসে যে কর বহির্ভূত রাজস্ব কি, বা কর বহির্ভূত রাজস্ব বলতে কি বোঝে, যে বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরো অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলোকে থেকে অর্জিত রাজস্বকে বলা হয় কর বহির্ভূত রাজস্ব। তো কোন কোন খাত থেকে, মানে কোন কোন উৎস থেকে আয়টা হয়, আমি এখন বলবো। যে প্রথমে হচ্ছে যে লভ্যাংশ ও মুনাফা। এক নম্বরে হবে যে লভ্যাংশ লভ্যাংশ ও মুনাফা যে সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক, বীমা কোম্পানি এবং এমন অনেক অআর্থিক প্রতিষ্ঠানও আছে, পার্ক, চিড়িয়াখানা প্রভৃতি থেকে বছর শেষে কি হয়? একটা লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে। আমাদের যেই মানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন ব্যাংক বা বীমা কোম্পানি, এগুলা থেকে মানে আমাদের একটা বাৎসরিক যে একটা লাভ হয় বা মুনাফা হয়, এর থেকে কি হয়? সরকারের একটা লাভ হয়ে থাকে। এবং পার্ক, চিড়িয়াখানা যে বিনোদন কেন্দ্রগুলো থাকে, এখানে দেখা যায় যে সবাই বিনোদনের জন্য গিয়ে যে বিভিন্ন আমরা অনেকেই যাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে সরকার ওই খাত থেকেও কি হয়? অনেকটা আয় করে থাকে। এই আয়গুলোকে বলা হয় কি? কর বহির্ভূত রাজস্ব, মানে কর বহির্ভূত আয়। এরপর হচ্ছে যে সুদ, 2 নম্বরে হচ্ছে সুদ। আচ্ছা, সুদ হচ্ছে যে সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে কি করে থাকে? ঋণ দিয়ে থাকে। এ বাবদ প্রাপ্ত শুল্ক থেকে কিছু আয় হয়। 3 নম্বরে হচ্ছে যে অর্থনৈতিক সেবা। অর্থনৈতিক সেবা সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমেও আয় করে। সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমেও আয় করে। এগুলোর মধ্যে হচ্ছে পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ ও সেবা উল্লেখযোগ্য। আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশন স্কিম, তারপরে বীমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতি সমূহের অডিট স্কিম, সমবায় সমিতি রেজিস্ট্রেশন ও নবায়ন স্কিম প্রভৃতির কর বহির্ভূত হচ্ছে। এগুলো হচ্ছে কি? কর বহির্ভূত রাজস্ব। আর এই খাতটাকে বলা হয় কি? অর্থনৈতিক অর্থনৈতিক সেবা। আচ্ছা, এরপর হচ্ছে যে সাধারণ প্রশাসন, যে বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে। প্রশাসনিক মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য কি করে? এক ধরনের প্রশাসনিক বা এক ধরনের ফি আদায় করে। এরপরে হচ্ছে কি? রেলওয়ে। আচ্ছা, রেলওয়ে হচ্ছে যে রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস, তবে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে এই খাত থেকে কি হয়? অধিকতর আয় সম্ভব হয়। মানে রেলওয়েতে যদি কোনো রকমের বিশৃঙ্খলা না থাকে বা সুষ্ঠুভাবে যদি ব্যবস্থাপনা হয়, পরিচালনা হয়, তাহলে এই খাত থেকেও সরকার কি করে থাকে? অনেক আয় করে থাকে।
তারপর হচ্ছে যে ডাক বিভাগ। দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারি আয়ের অন্যতম একটি উৎস। সরকার আমাদের এই ডাক বিভাগ থেকে কি করে, অনেক আয় করে থাকে। তারপর হচ্ছে যে তার ও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকারি আয়ের আরো একটি উৎস। তারপর হচ্ছে বন থেকেও সরকার প্রচুর অর্থ আয় করে থাকে। বা যেমন বাংলাদেশের বনাঞ্চল থেকে কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম ইত্যাদি বনজ সম্পদ বিক্রয়ের মাধ্যমে কি করে, সরকার আয় করে। তারপরে টোল ও লেভির মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে। টোল হলো যে এক ধরনের রাজস্ব আয় যা আয়ের উপর নির্ধারিত আয়করের মতো নয়। সরকার জনগণের সেবা বাবদ বিভিন্নভাবে এ কর গ্রহণ করে, যেমন ব্রিজ, সেতু, কালভার্ট, তারপরে ঘাট, পারাপার, হাট বাজার প্রভৃতি থেকেও কি সরকার কি করে, অর্থ আদায় করে, যা টোল হিসেবে পরিচিত। লেভি হলো কি বিশেষ বিশেষ সময় আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত বিশেষ ধরনের রাজস্ব, যেমন ধরেন পদ্মা সেতু, এটা থেকে কি হয়, আমাদের এক ধরনের রাজস্ব, মানে এক ধরনের লাভ হয়, এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এরপর হচ্ছে কি ভাড়া ও ইজারা, সরকারি সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমেও সরকার আয় করে। হচ্ছে জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ। জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ প্রভৃতির মাধ্যমে সরকার প্রতি বছর অর্থ আয় করে থাকে। তাহলে আমরা আজকে কি জানলাম, যে কর বহির্ভূত রাজস্বগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে লভ্যাংশ ও মুনাফা, 2 নম্বরে হচ্ছে সুদ, 3 নম্বরে হচ্ছে অর্থনৈতিক সেবা, তারপর হচ্ছে সাধারণ প্রশাসন, রেলওয়ে, ডাক বিভাগ, তার ও টেলিফোন, তারপরে বন, টোল ও লেভি, এবং ভাড়া ও ইজারা, জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ। তো এখান থেকে আমাদের কি হতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন প্রথমে আসতে পারে যে আমাদের কর বহির্ভূত রাজস্বটা কি, যেটা আমাদের জ্ঞানমূলক আসতে পারে, আবার কি আমাদের এমসিকিউ, তো এটা থেকে কি হতে পারে, প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ, যে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ কি কি। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে যেটা বলেছিলাম যে কর রাজস্ব, এরপরে আজকে বললাম যে কর বহির্ভূত রাজস্ব। তো এখন আমরা যে জিনিসটা জানবো যে বাংলাদেশ সরকারের কি ব্যয়ের খাতসমূহ কি কি। আচ্ছা, আমরা জানি যে একটা দেশের আয়টা মূলত নির্ভর করে সে দেশের সরকার কি করবে, কি পরিমাণে ব্যয় করবে। যেই খাতে, কোনো খাতে যদি ব্যয়ের পরিমাণ বেশি হয়, তাহলে কি হবে, সেখান থেকে আমার আয়টাও বেশি হতে পারে। সরকারের ব্যয়ের ব্যয়ের উৎস, মানে ব্যয়ের খাত সমূহ, সরকারের ব্যয়ের খাত। বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামো নির্মাণ, মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কি করে, বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যে খাতে সরকার ব্যয় করে থাকে সেটা হচ্ছে যে প্রতিরক্ষা খাত। প্রতিরক্ষা বাংলাদেশের সরকারি ব্যয়ের অন্যতম একটা প্রধান খাত। প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা কর্মচারী এদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, যুদ্ধের বিভিন্ন অস্ত্র কেনার জন্য, সাজ সরঞ্জাম ক্রয়, এগুলো কেনার জন্য সরকারকে কি করতে হয়, প্রতিরক্ষা খাতে অনেক ব্যয় করতে হয়। এরপর হচ্ছে যে বেসামরিক প্রশাসন, যে সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এসবের বিভাগ সমূহের পরিচালনা ও উন্নয়ন, কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তারপর হচ্ছে শিক্ষা, বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো কি শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকার সাম্প্রতিককালে কি করেছে, শিক্ষা খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন দেখা যাচ্ছে যে প্রথম একদম
প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সবাইকে কি করা হচ্ছে, বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। তারপরে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, শিক্ষা বিস্তারের জন্য নতুন নতুন কার্যক্রম এবং উপবৃত্তি প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিকল্পনা, হ্যাঁ, পরিবার কল্যাণ, হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, এইসব খাত কি করে সরকার প্রচুর অর্থ ব্যয় করে। তারপর হচ্ছে ঋণ ও সুদ পরিশোধ। দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে কি করতে হয়, প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তারপর হচ্ছে কৃষি, মৎস্য ও পশুপালন। বাংলাদেশ সরকার এই খাতসমূহ প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তারপরে পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি রক্ষার জন্য পুলিশ ও আনসার বাহিনী অপরিহার্য। আবার সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। তিন বৃহৎ বাহিনীর জন্য বাংলাদেশ সরকার কি করে, প্রচুর অর্থ ব্যয় করে। বিচার বিভাগ ও কারা বিভাগ। বিচার বিভাগ ও কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং এই দুই বিভাগের ব্যবস্থাপনায় কি প্রচুর অর্থ ব্যয় করতে হয়। রাজস্ব আদায়কারী বিভাগ সমূহ। বাংলাদেশ সরকার কি করে, আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, আবগারি শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতির ব্যয়ভার মেটানোর জন্য রাজস্বের একটা কি বিরাট অংশ ব্যয় করে। তারপর হচ্ছে বৈদেশিক বিষয়াবলী, হ্যাঁ, যে বিদেশের সাথে সম্পর্ক স্থাপন, বহির্বিশ্বে দেশের ও জনগণের স্বার্থ রক্ষার জন্য কি করে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে। তারপর হচ্ছে অবসর ভাতা ও অন্যান্য সুবিধা, যেমন যারা সরকারি চাকরি করে অবসরে যায় তাদেরকে একটা ভাতা প্রদান করতে হয়, এক্ষেত্রে সরকার কি করে অনেক অর্থ ব্যয় করে। তারপর হচ্ছে অপ্রত্যাশিত ব্যয়। যেটা হচ্ছে অপ্রত্যাশিত ব্যয়টা হচ্ছে কি, যেটা হঠাৎ করে হয়, মানে কোনো প্রত্যাশাই ছিল না, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত খরা, জলোচ্ছ্বাস, যখন এগুলো হঠাৎ করে হবে তখন এই প্রাকৃতিক দুর্যোগের এরকম হঠাৎ করে হওয়ার পরে কি করতে হয়, সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তাহলে একটা জিনিস বুঝলাম যে আমরা বাংলাদেশ সরকারকে প্রতি বছরে এসব খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। অনেক নতুন নতুন খাতও এর সাথে প্রতি বছরে কি হচ্ছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো আমরা সরকারের ব্যয়ের খাতসমূহ থেকে জানলাম যে প্রতিরক্ষা, বেসামরিক প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, ঋণ ও সুদ পরিশোধ, কৃষি, মৎস্য ও পশুপালন, আরো বিভিন্ন খাতে কি করতে হয়, সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তাইলে আজকে এ পর্যন্ত। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে মানে এই অধ্যায়ের উপর একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের আলোচনা করব। আর আমি আরেকটু বিষয় তোমাদেরকে আমি আরেকটু বলি যে এই অধ্যায়ে যে আমাদের অধ্যায়টার নামই হচ্ছে মূলত যে আমাদের বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। তো এই অধ্যায়ে আরো একটা জিনিস আছে, ব্যাংকিং খাত সম্পর্কে আমি মানে এই পার্টটা সম্পর্কে তোমাদেরকে আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ব্যাংকের ধারণা, ব্যাংকের শ্রেণীবিভাগ, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। তো এই বিষয়টা পিছনে পড়ে যাওয়ার কারণে আমি সঠিক সময় আলোচনা করতে পারি নাই। তো এই জন্য আমি আজকে আবার এটা আলোচনা করলাম যে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ এবং কর বহির্ভূত রাজস্ব। এর আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম যে কর রাজস্ব। হ্যাঁ, তো কর রাজস্বর ক্ষেত্রে এখানে তোমরা হয়তো পাঠ্য বই দেখবে, আমি পাঠ্য বই দেখে তোমাদেরকে বলছি যে বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ চিহ্নিত করো। তারপর সরকারি আয়ের উৎস সম্প্রসারিত করার উপায়গুলো উল্লেখ করে। এগুলো তোমাদের পাঠ্য বই আছে যে এক কাজের মধ্যে। আর আজকে আমি যে বিষয়টা আলোচনা করলাম যে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ, সেই ক্ষেত্রে দুটো প্রশ্ন আছে এখানে যে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ কি কি চিহ্নিত করো, আর বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয়গুলো কি চিহ্নিত করো। অপ্রত্যাশিত ব্যয়টা যে বাংলাদেশ প্রশ্নগুলো আমার যেটা মনে হচ্ছে যে আমি আশা করি যে আমার আলোচনার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। প্রথম প্রশ্নটা ছিল যে বাংলাদেশ সরকার ব্যয়ের খাতসমূহ, তো এইভাবে তোমরা সিরিয়ালি সাজিয়ে লিখবে
যে বাংলাদেশ সরকার ব্যয়ের খাতসমূহ কি কি, যে প্রতিরক্ষা, বেসামরিক প্রশাসন, তোমরা চাইলে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে পারো। তারপর শিক্ষা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, ঋণ ও সুদ পরিশোধ, কৃষি, মৎস্য, পশুপালন, মানে এই বিষয়গুলো তোমরা একটু আলোচনা করবে। এরপর আরেকটা বিষয় ছিল যে বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয়সমূহ চিহ্নিত করো। আমি আগেও বলেছি যে অপ্রত্যাশিত ব্যয়টা হচ্ছে মূলত কি, অপ্রত্যাশিত ব্যয়টা হচ্ছে যে যেটা আমাদের প্রত্যাশা ছিল না বা আমাদের প্রত্যাশা বাইরে হঠাৎ করে হয়েছে, যে আমাদের কোনো প্ল্যান নাই যে আমরা এখন এখানে আছি, যে কালকে কি হবে আমি জানি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, যে হঠাৎ করে বন্যা হলো বা ঘূর্ণিঝড় হলো, খরা জলোচ্ছ্বাসে দেখা যাচ্ছে যে সবার ঘর বাড়ি তলিয়ে নিচ্ছে বা অনেক লোকজন মারা যাচ্ছে, তখন সরকারকে কি করতে হয়, এক্ষেত্রে অনেক টাকা বা অনেক আর্থিক সহযোগিতা করতে হয়। তো এরকম বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, মহামারী ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ও তৎসৃষ্ট জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রতি বছর সরকারকে কি করতে হয়, একটা যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয়টাকে মূলত কি বলা হয়, বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয়। আমি তোমাদেরকে আরো সহজ করে বলছি, যেমন ধরো আমাদের এখন যে পরিস্থিতিটা যাচ্ছে আমাদের দেশ মানে পুরা বিশ্বে, যে আমাদের করোনার যে সময়টা যাচ্ছে, যে এই বিষয়টা নিয়েও আমরা কেউ কি ছিলাম না, প্রিপেয়ার ছিলাম না, কোনো দেশের সরকারও এটাতে প্রস্তুত ছিল না। এই যে হঠাৎ করে যে একটা অর্থনৈতিক ধস বা আমাদের যে একটা বিপর্যয়, সরকারকে এক্ষেত্রে কি করতে হচ্ছে, অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। এই অর্থ ব্যয়টাকে মূলত বলা হয় কি, অপ্রত্যাশিত ব্যয়। তো আমি আশা করব তোমরা সবাই মানে বুঝতে পেরেছো। আর তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।